যারা ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন নিয়ে ছোটখাটো ব্যবসা করছেন কিংবা যারা প্রফেশনালি এই হ্যাচারি ব্যবসার সাথে যুক্ত আছেন, অনেক ভাইরই কিন্তু একটি কমন প্রশ্ন আছে যে ভাই ডিমের মধ্যে বাচ্চা মারা যায়, অর্থাৎ 100 ডিম যদি বসান তাহলে 10টা 12টা সুন্দর প্রপারলি ফুটে যায় এবং বাকি অন্তত 50 থেকে 60টা ডিম বাচ্চা কিন্তু ভিতরে হয়েছে, তারপরেও কিন্তু মারা যাচ্ছে, বেরোতে পারেনি। যখন টাইম ওভার হয়ে যায় তখন আমরা ওই ডিমের মোটা অংশ ভেঙে দেখি যে ভিতরে কিন্তু বাচ্চা মারা গিয়েছে, অর্থাৎ বেরোতে পারেনি। তো এটা কিন্তু একটি কমন সমস্যা এবং এটা কিন্তু খুব মারাত্মক একটি সমস্যা। এই সমস্যার থেকে কিভাবে বেরোবেন, কিভাবে পরিত্রাণ পাবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটা কথাই মনোযোগ দিয়ে শুনবেন, যদি প্রয়োজন মনে করেন তাহলে এই ইনকিউবেটর সেক্টরে প্রত্যেকটা কথাই কিন্তু আপনার উপকারে লাগবে। সুতরাং পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইনকিউবেটরে বাচ্চা মারা যাওয়ার অর্থাৎ ডিমের মধ্যে বাচ্চা মারা যাওয়ার টোটালি 10টা কারণ আমরা খুঁজে পেয়েছি এবং এই ভিডিওতে এই 10টা সমস্যা কিভাবে সমাধান করবেন, কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন সেইগুলো টোটালি বলে দিব। তো চলুন আমরা একে একে কারণগুলো দেখি এবং সমাধানগুলো খোঁজার চেষ্টা করি। প্রথম কারণটি হলো অনভিজ্ঞ লোকের কাছ থেকে মেশিন ক্রয় করা। যেখান থেকে নেবেন অভিজ্ঞ ভালো মিস্ত্রিদের থেকে মেশিন ক্রয় করবেন। এই কথাটা এই জন্যই বললাম, যারা নতুন বানায় মেশিন তৈরি করে অনভিজ্ঞ, তারা কিন্তু মেশিনের মাপটাই কিন্তু ভালোভাবে বোঝে না। আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিন আমরা কমপ্লিটলি খুলে রেখেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। কোথায় ফ্যান থাকবে, কোথায় আর্দ্রতা, কোথায় তাপমাত্রা, কোথায় ওভার টেম্পারেচার থাকবে সেটা সঠিক মাপ না থাকা, অর্থাৎ আপনার এই ইনকিউবেটরের ভিতরে সমস্ত জায়গাটা সমানভাবে তাপ এবং আর্দ্রতা সরানোর জন্য ফ্যানটা যেরকম প্রপার জায়গায় থাকতে হয়, হিউমিডিটি ফায়ার এবং আর্দ্রতা এবং ওভার টেম্পারেচার যে ফ্যানটা জায়গা সেটা কিন্তু সঠিক জায়গায় থাকতে হয়, তাহলেই কেবল তাপ এবং আর্দ্রতা সঠিক পরিমাণে থাকবে। আমি যদি আপনাদের একটা ইনকিউবেটর খুলে দেখাই, দেখতে পাচ্ছেন এরকম টোটালি প্রপার যখন মাপটা সঠিক হবে তখন কিন্তু তাপ আর্দ্রতার সমন্বয় হবে এবং টোটাল তাপ আর্দ্রতা কিন্তু সমানভাবে ইনকিউবেটরের পুরো অংশ জুড়ে বিরাজ করবে। তাহলে কিন্তু তাপমাত্রা যেরকম সঠিক পাবে ডিমগুলাতে, তেমনি কিন্তু আর্দ্রতা কিন্তু সঠিক মাপে পাবে। সুতরাং এই মাপের দিকটা যদি খেয়াল রেখে ইনকিউবেটর নিজে বানান কিংবা অভিজ্ঞ কারো কাছ থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মেশিনে ভালো হ্যাচিং রেট পাবেন, অর্থাৎ বাচ্চা ভিতরে মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। এরপর যে সমস্যাটি রয়েছে সেটা হলো তাপ আর্দ্রতার হেরফের থাকা। অর্থাৎ আমরা খেয়াল করে থাকি যে প্রাকৃতিকভাবে মুরগি যখন ডিম বুকের নিচে দিয়ে ফোটায় তখন কিন্তু খেয়াল করবেন যে 21 দিন লেগে যায়, অর্থাৎ প্রাকৃতিকভাবেও এরকম একটি তাপ এবং আর্দ্রতা দিতে থাকে একটু একটু করে। 21 দিনের মাথায় কিন্তু পরিপূর্ণ বাচ্চাটি ফুটে বের হয়। তো ইনকিউবেটরে কিন্তু আমরা আসলে তৈরি করি, আমরা কিন্তু কখনোই আল্লাহর থেকে বেশি বুঝবো না, এটা সম্ভব নয়। তো আমরা যেটা করি যে ওই 21 দিনে মুরগি যে পরিমাণ তাপ আর্দ্রতা ডিমে দিত সেটাই কিন্তু বৈজ্ঞানিকভাবে মেশিন দ্বারা অ্যাপ্লাই করে থাকি। সুতরাং এই 21 দিন পর্যন্ত কোন ডিমের কত তাপ লাগে, অর্থাৎ মুরগির ডিমের প্রথম সপ্তাহে কত তাপ লাগে, কত আর্দ্রতা লাগে, দ্বিতীয় সপ্তাহে কত তাপ আর্দ্রতা লাগে, তেমনিভাবে তৃতীয় সপ্তাহ অর্থাৎ শেষের সপ্তাহে তাপ আর্দ্রতা কত লাগে সেটা আপনাকে প্রথমে জানতে হবে এবং সেটা ডে বাই ডে অর্থাৎ সপ্তাহ বাই সপ্তাহ ওইভাবে তাপ আর্দ্রতা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ডিমের মধ্যে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। দ্বিতীয় নম্বরে যে কারণটা উল্লেখ করব, আপনি ইনকিউবেটর মেশিনটি আপনার যে ঘরে বসিয়েছেন, অর্থাৎ সেই ঘরটি একচালা হোক, টিনের হোক, বিল্ডিং হোক, কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যে সেই ঘরে যদি প্রচণ্ড রকমের গরম হয় তাহলে উপরে একটি ফ্যান দিতে হবে। আমি জানি যে ইনকিউবেটরের ভিতরে সেই হাওয়াটাই, সেই বাতাসটাই কিন্তু ঢুকে যেটা আপনার আশেপাশে কিন্তু বিরাজমান, অর্থাৎ ইনকিউবেটরের পিছনে আপনারা যে ছিদ্র দেখতে পাচ্ছেন এইখানটাতে দিয়ে কিন্তু অক্সিজেনটা ঢুকে এবং ওভার টেম্পারেচার এইখানটা দিয়ে কিন্তু বের হয়। তো সুতরাং ঘরের বাতাস যাতে অতিরিক্ত উত্তপ্ত না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে ঘর ঠান্ডা রাখার জন্য উপরে এরকম ফ্যান দিয়ে রাখবেন আর দেয়াল থেকে অন্তত 1 হাত সামনে দিবেন, অর্থাৎ এই বাতাসটা সার্কুলার হওয়ার জন্য এই দিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে ঢুকবে, এরকম যাতে সার্কুলেশন হয় সেজন্য কিন্তু দেয়াল থেকে কমপক্ষে 1 হাত সামনে ইনকিউবেটরটা বসাবেন। তাহলে কিন্তু আপনার তাপ আর্দ্রতা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা, অবশ্যই পার্টেক্স নয়, কারণ পার্টেক্স কিন্তু একটু ভিজলে কিন্তু খুলে খুলে পড়ে যাবে। তো মেলামাইন বোর্ডের ইনকিউবেটর ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আমরা জানি যে যদি আপনি সিট দিয়ে তৈরি অর্থাৎ স্টিল দিয়ে তৈরি ইনকিউবেটর ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ইনকিউবেটর সিটটা কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, শীতের দিনে ঠান্ডা থাকে এবং গরমের দিনে উত্তপ্তটা বেশি হয়ে যায়। আর সেই জন্য মেলামাইন বোর্ড দিয়ে তৈরিকৃত ইনকিউবেটর তৈরি করবেন, তাহলে শীতকালে যেরকম একটা বদ্ধ তাপ জমাট থাকবে, সুতরাং কারেন্ট বিল কমে আসবে। গরমের
গরমের দিনেও কিন্তু আপনার আর্দ্রতাটা কিন্তু সমন্বয় রাখবে, নিয়ন্ত্রণে রাখবে, অর্থাৎ বাইরের আর্দ্রতা, অতিরিক্ত আর্দ্রতা কিন্তু ভিতরে ঢুকতে দিবে না, সুতরাং হ্যাচিং রেটটা বেড়ে যাবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে মেলামাইন বোর্ড দিয়ে তৈরিকৃত ইনকিউবেটর ব্যবহার করতে, তাহলে আপনার বাচ্চা ভিতরে মারা গিয়ে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা অনেক কমে আসবে। যে কারণটি আছে সঠিক তাপমাত্রা, অর্থাৎ কোন ডিমে কত তাপ আর্দ্রতা লাগে সেটা যেমন প্রতি সপ্তাহে আপনাকে এই কন্ট্রোলার থেকে সেট করে দিতে হবে। কন্ট্রোলারে যা সেট করবেন ভিতরে তাপমাত্রা কিন্তু তাই থাকবে। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি যদি কম দামি ইনকিউবেটর ক্রয় করেন, অর্থাৎ এই জাতীয় ছোট ইনকিউবেটর, ম্যানুয়াল ইনকিউবেটর কিংবা কোনো যারা অনভিজ্ঞ লোক এরকম কারো কাছ থেকে ইনকিউবেটর তৈরি করেন, তাদের কন্ট্রোলারই কিন্তু থাকে দুর্বল এবং কন্ট্রোলার কিন্তু থাকে কম দামি। সুতরাং আপনি তো সেট করলেন যে আমার ইনকিউবেটরে 37.5 তাপমাত্রা থাকুক, কিন্তু আপনি দেখতেও পাবেন যে 37.5 তাপমাত্রা শো করেছে, কিন্তু মূলত সেখানে কম আছে না বেশি আছে, আদৌ সেখানে 37.5 আছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। সুতরাং আপনি সঠিক মানের একটি তাপমাত্রা মিটার কিনবেন, যেটা আপনি ইনকিউবেটরে দিয়ে ট্রাই করবেন। আপনার কন্ট্রোলারই কিন্তু আপনাকে ফলস দেখাচ্ছে না, সঠিক তাপমাত্রা দেখাচ্ছে। সুতরাং তাপমাত্রা যদি সঠিক আপনি কনফার্ম করতে পারেন, তাহলে ডিম ফুটতে কিন্তু বাধ্য, বাচ্চা ভিতরে মারা যাবে না। বলবো আর্দ্রতা বেশি হলেও যেমন সমস্যা, আর্দ্রতা কম হয়ে গেল সমস্যা। শীতকালে আপনি এরকম একটা হিউমিডিটি ফায়ার ব্যবহার করবেন, আর্দ্রতা বাড়িয়ে দিবে। গরমের সময় কিন্তু আর্দ্রতা অনেক বেড়ে থাকে। আমরা যদি ইনকিউবেটর লাইনটা একটু দেই, দেখুন আমরা মেশিনে লাইন দিয়েছি, অর্থাৎ কারেন্টের সংযোগ দিয়েছি। এখানে আমরা সেট করে দিয়েছি যে আমরা চাই ইনকিউবেটরের ভিতরে 60 থাকুক আর্দ্রতা, কিন্তু সেন্সরে আমরা দেখতে পাচ্ছি যে 73 হয়ে আছে, অর্থাৎ আর্দ্রতা কিন্তু অনেক বেশি আছে। এটা গরমের সিজন, গরমের সময়, সুতরাং আর্দ্রতা অনেক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এই আর্দ্রতা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। টোটালি 5টি উপায়ে আপনি আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারেন। আর্দ্রতা নিয়ন্ত্রণের উপরে এই চ্যানেলে ভিডিও পাবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, দয়া করে ওইখান থেকে ক্লিক করে দেখে নেবেন। তো আর্দ্রতার সমস্যার সমাধান যখন আপনি করবেন, সঠিক আর্দ্রতা প্রয়োগ করবেন, তখন ভিতরে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা 99% কমে যাবে। এবং শেষের 3 দিন, অর্থাৎ যেই ডিম যত দিনে ফুটে তার 3 দিন আগেই কিন্তু সেটার থেকে হ্যাচারে নামিয়ে দিবেন, তখন ডিমগুলা স্থির থাকবে। এই স্থির থাকার 3 দিনে আপনি যেটা করবেন, সকাল বিকাল 2 বেলা স্প্রে করবেন ডিমের উপরে, সরাসরি পানি দিয়ে নয়। আপনি দেখবেন সেলুনে যখন বসবেন, সেলুনে কিন্তু আপনার মাথায় যে স্প্রে মারে একদম হালকা কুয়াশার মতো করে, পাতলা করে, অর্থাৎ ডাইরেক্ট পানি না, একদম হাওয়ার মতো করে যে স্প্রে, এটা ডিমের গায়ে সরাসরি এইভাবে স্প্রে করে দিবেন। আপনি 20 টাকা দিয়ে একটা স্প্রে কিনে বোতলের মধ্যে স্বাভাবিক পানি দিয়ে কিন্তু স্প্রে করবেন, কোনো জীবাণুনাশক দিয়ে নয়। তো স্প্রেটা সকাল বিকাল 2 বেলা করবেন, তাহলে কি হবে, ডিমের উপরে যে খোসাটা, সেই খোসাটা কিন্তু একটু পাতলা হবে এবং দুর্বল শ্রেণীর যে বাচ্চাগুলা কিছুটা অপরিপক্ক, সেগুলোও কিন্তু উপরের খোসাটা ভেঙে কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবে। সুতরাং বাচ্চা ভিতরে মারা যাওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যাবে। এরপরে যে সমস্যাটি রয়েছে সেটা হলো ব্যাকআপ না থাকা, অর্থাৎ আপনার এলাকায় যদি ঘন ঘন বিদ্যুৎ চলে যায় এবং ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকে, এরকম যদি মনে করেন মুরগির ডিম 21 দিনে ফুটে, 21 দিনের মধ্যে 5 বার বা 6 বার এরকম হয়েছে যে আধা ঘন্টা 1 ঘন্টা কারেন্ট ছিল না, আবার আধা ঘন্টা 1 ঘন্টা কারেন্ট ছিল না, এইভাবে বারবার কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু আপনার ডিমের তাপ এবং আর্দ্রতার কিন্তু যথেষ্ট হেরফের ঘটে। এইরকম পরিস্থিতি কিন্তু আপনার ডিমের ভিতরে যেই বোরনগুলো, সেটা কিন্তু পরিপক্ক হতে পারে না, সেটা কিন্তু শুকাতে পারে না। সুতরাং ভেজা অবস্থা কিন্তু টাইম যখন হয়ে যায়, 21 দিন 22 দিনের মাথাও যখন বাচ্চাটা না বেরোয়, তখন কিন্তু সে মারা যায়। অর্থাৎ এই ঘন ঘন কারেন্ট যাওয়াটা কিন্তু একটা সমস্যা। সুতরাং ব্যাকআপটা আগে তৈরি না করে, ব্যাকআপটা অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনার মেশিনটা কিভাবে চলবে, সেই সমস্যার সমাধান আগে করলেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান এমনিতে হয়ে যাবে। শেষের যে কারণটি বলবো সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, ডিম সংগ্রহের ব্যাপারটা আমরা মাথায় রাখি না। আমি সংক্ষিপ্ত সময়ে বলে দেই, ডিম সংগ্রহ করবেন, 10 দিনের পুরান ডিম সংগ্রহ করবেন না, এবং ডিম বৃষ্টি বা অন্য কোনো পানিতে ডিম ডাইরেক্টলি ভিজানো যাবে না, ডিম সূর্যের আলোতে নেওয়া যাবে না। তাহলে সূর্যের আলো গায়ে মাত্র 1 মিনিটের জন্য যদি সূর্যের আলো ডিমের গায়ে পড়ে, তাহলে কিন্তু ডিমের ভিতরে একটা ঘোলা ভাব সৃষ্টি হয়, বোরনটা কিন্তু তখনই মারা যায়। ডিম কিন্তু নষ্ট হবে না, খাওয়া যাবে, কিন্তু সেটা কিন্তু বোরনটা কিন্তু আর সুন্দর পরিপক্ক থাকলো না। তো ডিম ভিজানো যাবে না। তো ডিমের চোখা মাথা নিচে এবং মোটা মাথা উপরে দিয়ে ইনকিউবেটরে বসাবেন।
এবং মুরগির সাথে মোরগ ছিল এরকম ডিম সংগ্রহ করার চেষ্টা করবেন, সেটাকে ফার্টিলাইজ অর্থাৎ বীজ ডিম বলা হয়, সেই ডিমগুলো সংগ্রহ করবেন। যত ডিমটা আপনার সংগ্রহ সুন্দর হবে তত বাচ্চার হ্যাচিং রেট বাড়বে। যদি আপনি নিজের খামার হয় অর্থাৎ খামার থেকে ডিম সংগ্রহ করেন, তখন আপনি খেয়াল রাখবেন যে প্রতি 100 মুরগির সাথে কমপক্ষে 20% অর্থাৎ 20টা মোরগ ছিল কিনা এটা খেয়াল রাখবেন। বীজ ডিম সুন্দর পরিপক্ক ডিম চান, তাহলে মুরগি আর মোরগকে কিন্তু আপনি ভিটামিন AD3 অথবা ভিটামিন AD সল, আমি আবার বলে দেই, ভিটামিন AD3 অথবা ভিটামিন AD সল, এই দুইটা ওষুধ যদি খাওয়ান তাহলে মুরগি মোরগ দুইটারই ফিটনেস খুব ভালো থাকবে। এবং আমরা জানি যে ফিটনেস ভালো থাকলে তাদের বাচ্চা কাচ্চা কিন্তু ভালো হয়, অর্থাৎ পুষ্টিগুণ সম্পন্ন ডিম পাবেন এবং সেই ডিমে কিন্তু 99% পর্যন্ত বোরন পাবেন, অর্থাৎ বীজ ডিম পাবেন। অর্থাৎ আপনার বাচ্চা যে ভিতরে মারা যায়, দুর্বলগুলাই কিন্তু বেশি মারা যায়। যদি পরিপক্ক বোরন হতো, শক্তিশালী বোরন হতো, তাহলে কিন্তু বাচ্চা ডিমের ভিতরে মারা যাওয়ার চান্সটাও কিন্তু কমে যেত। সুতরাং ডিম সংগ্রহ কিন্তু একটা বড় ব্যাপার, এইটাও মাথায় রাখবেন। বন্ধুরা, বাচ্চা মারা যাওয়ার 10টি কারণ উল্লেখ করলাম এবং 10টি সমস্যার সমাধানও কিভাবে হবে সেটাও বলে দিলাম। আপনাদের এই উপকারী বন্ধুর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ভিডিওতে একটা লাইক অন্তত করে যাবেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে প্রত্যেকে ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।